যেহেতু ভাগবত গীতায় বলা আছে যে মানুষের আত্মা অমর, কিন্তু এই শরীর নিয়ে আমাদেরকে বারবার কর্মফল ভোগ করতে এই ধরাধামে আসতে হয়। এবার দেখা গেল কারো আগের জন্মে নেগেটিভ কর্মা আছে, নেগেটিভ কর্মা বেশি আছে। হুম। ধরো আমি কাউকে টর্চার করেছি, এবার সে আগের জন্মে বিচার পায়নি, সে আমার কাছে লাঞ্ছিত হয়েছে। এবার এই জন্মে কি হবে, সেই দেখা গেল আমার ওয়াইফ হয়ে এলো, সে স্ত্রী হয়ে এলো, হুম। বিয়ে টিয়ে হলো, ঠিক কদিন পর কেস টেস দিয়ে টাকা পয়সা নিয়ে সব নিয়ে পালালো। হুম। কোনো প্রতিকার সম্ভব না? প্রতিকার তো সম্ভব, কিন্তু আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে কি চেঞ্জ হয় কর্মের ফল? অবশ্যই আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে কার্মিক সম্পর্ক। আজকের পডকাস্টের আমাদের টপিক কার্মিক সম্পর্ক। জন্মছকে কোন কোন ঘরে কোন কোন গ্রহ থাকলে কার্মিক সম্পর্ক কেমন হবে সেটা বোঝা যায়। আজকে আমরা সবটাই ডিটেলসে জানবো। তবে এটা বলে রাখি, কার্মিক সম্পর্ক মানে কিন্তু আপনার লাইফ পার্টনারের সাথে সম্পর্ক, এটা ভাবা ভুল। কার্মিক সম্পর্ক আপনার পরিবারের বা রক্তের যে কোনো মানুষের সাথে হতেই পারে। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো অ্যাস্ট্রোবুক আর তোমাদের সাথে আমি প্রীতি। আমাদের আজকের অতিথি একজন জ্যোতিষ গবেষক ও শিক্ষক, আচার্য শুভ্র গোস্বামী। দাদা, পডকাস্টের এই পার্টে আমরা রিলেশনশিপ নিয়ে কথা বলবো। রিলেশনশিপ তো অনেক রকমের হয়, শুরুতেই আসি কার্মিক সম্পর্ক নিয়ে। যাদের লাইফ পার্টনার কার্মিক, তো সেই ক্ষেত্রে এই যে কার্মিক রিলেশন, সেটার প্রতিকারটা কি? প্রথম কথা, আমাদের জীবনে যত লোক আমাদের সংস্পর্শে আসে, হুম। সেটা আমার ফ্যামিলির লোক হতে পারে, হুম। বাবা মা ভাই বোন হুম। সন্তান স্ত্রী পুত্র, হুম। যেই হোক না কেন, সেই সাথে কিছু বন্ধু বান্ধব, কিছু বিজনেস পার্টনার, এমন কিছু মানে হুম। কন্টাক্ট হয়। হুম। যে কন্টাক্টগুলো তুমি লক্ষ্য করবে যে ঋণানুবন্ধন বলে একটা টার্ম আছে আমাদের শাস্ত্রে। যেহেতু ভাগবত গীতায় বলা আছে যে মানুষের আত্মা অমর, হুম। কিন্তু এই শরীর নিয়ে আমাদেরকে বারবার কর্মফল ভোগ করতে এই ধরাধামে আসতে হয়। হুম। এবার দেখা গেল কারো আগের জন্মে নেগেটিভ কর্মা আছে, নেগেটিভ কর্মা বেশি আছে। হুম। ধরো আমি কাউকে টর্চার করেছি, হুম। এবার সে আগের জন্মে বিচার পায়নি, সে আমার কাছে লাঞ্ছিত হয়েছে। এবার এই জন্মে কি হবে, সেই দেখা গেল আমার ওয়াইফ হয়ে এলো, সে স্ত্রী হয়ে এলো, হুম। বিয়ে টিয়ে হলো, ঠিক কদিন পর কেস টেস দিয়ে টাকা পয়সা নিয়ে সব নিয়ে পালালো। হুম। এটাই হলো কার্মিক রিলেশন। ধরো কোনো একটা বাড়িতে হুম। একজন বাবা, তার দেখা গেল দুটো ছেলে আছে। হুম। সে বড় ছেলেকে অনেক ভালোবাসে, ছোট ছেলেকে আরো ভালোবাসে। শেষমেশ কি হলো, ছোট ছেলে উইল করে নিজের জমি জমা বাড়ি ঘর সব নিজের নামে করে নিল। আর সেই বাবা যে ভালোবাসতো, সেই তার বড় ছেলেকে বলল, তুই বেরিয়ে যা বাড়ি থেকে, হুম। তোর আমি আর মুখ দেখতে চাই না। এরকম অনেক কেস আছে, যারা মনে করো নিজের ওয়ারিশান সূত্রে সম্পত্তি না পেয়ে হয়তো ভাড়া বাড়িতে থাকছে, হুম। কিন্তু জন্মগতভাবে অধিকারগতভাবে সমান ভাগ হওয়া উচিত। হুম। কিন্তু কোনো এক ভাই সমস্ত সম্পত্তি ভোগ করছে, আর আরেকজন ভাড়া বাড়িতে আছে। হুম। হুম। তো এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কার্মিক রিলেশন। মানে হুম। যে রিলেশন গুলোর এন্ডিংই হবে এই ধরনের ট্র্যাজেডির সঙ্গে। হুম। এখানে কোনো সুখবরের ব্যাপার নেই। হুম। কেমন, ধরো কোনো একটা সন্তান, কোনো একটা ভ্যানওয়ালা, রিক্শাওয়ালা, হুম। অটোওয়ালার ছেলে ডাব্লিউবিসিএস অফিসার হয়ে সে ডাক্তার, বিডিও, ডিএম হয়ে দেখা গেল সেই বাবা মার মুখোজ্জ্বল করলো। আবার এরকম ছেলেও দেখেছি যাকে বলা হয় কুপুত্র। সে কি করেছে, বাড়িতে এসে হঠাৎ করে বলছে আমি একটা আইফোন কিনবো। হুম। এবার ওর বাবা মা দেখা গেল গরিব, কেউ ফুলের মালা বেচে, কেউ রিক্সা চালায়, দিন চলে না, দিন আনে দিন খায়। সেই ছেলে এসে বলল আমার আইফোন লাগবে। এবার ওর বাবা তো গরিব মানুষ, সে হুম। ফুটপাতের দোকান করে, ও বলল বাবা এত টাকা আইফোন কিভাবে দেব, হুম। তুই কামাই করে কিনিস বাস। ও বাবাকে পিটানো শুরু করে দিল হুম। যে আমার আইফোন লাগবে। হুম। আমি এরকমও কেস দেখেছি, আমাদের ওখানে মোটরসাইকেল চেয়েছিল, মোটরসাইকেল কিনে দিতে সামর্থ্য ছিল না হুম। বলে সেই ছেলে ক্লাস 11 এর ছেলে সুইসাইড করে মরে গেছে। আমাদের মালদা ডিস্ট্রিক্টের ঘটনা। হুম। তো এগুলো কার্মিক রিলেশন। মানে কি, কারো কাছে যতই তুমি ভালো সাজো, হুম। তাকে তুমি যা চাইবে সবকিছু দেবে, দেখবে তারপরেও দেখবে যে সে ল্যাং মেরে দিল। বা হুম। একটা এমন একটা রিলেশন যেটার কোনো সমীকরণ নেই।
তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে আবারও ভুলে গেছো, তাই একটা সাবস্ক্রাইব করেই দাও। তারপরে কি হবে যে আমরা অনেক ভালো ভালো গেস্ট আনতে পারবো, যার ফলে অনেক ভালো ভালো পডকাস্ট আমরা তোমাদেরকে উপহার দিতে পারি। কোনো প্রতিকার সম্ভব না? প্রতিকার তো সম্ভব, কিন্তু মনে করো সেটা চান্স খুবই কম। হুম। সম্ভব নয় তা নয়, সম্ভব আছে, অসম্ভব কিছুই না এই ধরাধামে। কিন্তু আমাদের মতন সাধারণ মানব জীবনে হুম। আমরা নিজেদের কর্মের উপরেই কোনো কন্ট্রোল নেই। হুম। সেখানে আমি নিজেকে ভালো করে জানতে পারছি না যে আমি কে? আমি কেন এই দুনিয়াতে আমার জন্ম হয়েছে? আমার প্রকৃত কর্মটা কি? এটা কেউ বোঝে না। সবাই ভাবে দুনিয়াতে আসলাম, জন্ম নিলাম, চাকরি-বাকরি, ব্যবসা করলাম, অনেক টাকা-পয়সা কামালাম, বিয়ে করলাম, সন্তান-সন্তানাদি আ জন্ম নিল। তারপরে ঘুরে বেড়ালাম, বাস এটা লাইফ। এটা লাইফ নয়। হুম। অনেক ছেলেমেয়ে আছে বড়, বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে। বাবা-মা লোন করে বাড়িঘর বেচে সেই ছেলেমেয়েকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানিয়েছে। ৪০-৫০ লাখ টাকা খরচা করে। যেই বিয়ে করেছে, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছে। হুম। ঠিক আছে? বা দেখা গেল কোনো একটা মেয়ে খুবই ভালো, খুবই লক্ষ্মী, বিয়ের পরে আসলো, তার শাশুড়ির সঙ্গে কোনো মতেই বনিবনা হয় না। হুম। শাশুড়ি বৌমাকে দেখতে পারে না, আর বৌমা শাশুড়ির কথা শুনলে সঙ্গে, সঙ্গে বলে এই বাড়ি ছেড়ে অন্যখানে চলে যাব। হুম। এই যে এই বিষয়গুলো, এগুলো হচ্ছে কার্মিক রিলেশন। আর কার্মিক রিলেশনটা কিভাবে চিনবে? না, সেটা ব্লাড গ্রুপের মধ্যে থাকবে। সেটা এমন একটা মানে লয়ালিটির জায়গায় গিয়ে হুম। একটা ডিসপুট হবে, হুম। যেটার কোনো পোস্টমর্টেম করে কিছুই পাবে না। এটা কার্মিক রিলেশন। এটা কি বলতো? এভরিথিং ইজ প্রিডেস্টিনড। যেরকম আমাদের ছকে যে জন্মকুণ্ডলীগুলি রয়েছে, ধরো কারো ৭ম হুম। ভাবের যে অধিপতি, হুম। সে যদি ৬ষ্ঠ ভাবে থাকে, হুম। বা সে যদি ৮ম বা দ্বাদশ সঙ্গে কানেক্টেড হয়, সম্পর্ক করে, দ্বাদশ ভাবে থাকে, তাহলে জানতে হবে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ আছে, বা স্ত্রীর সঙ্গে ঘন, ঘন প্রবলেম হবে। হুম। সেক্ষেত্রে কি ও কার্মিক লাইফ পার্টনার পাবে। যেই মেয়েকে ও কোনোদিনও খুশি রাখতে পারবে না। হুম। ও যদি ওকে সোনা দিয়েও ঢেকে দেয়, হুম। বা সেই মেয়েটা দেখা গেল ওই হাসব্যান্ডের জন্য বা সেই পুরুষের জন্য যদি সে মানে জীবন দিতে উদ্যত হয়, হুম। তাও দেখবে যে তাদের মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ লেগেই আছে। ঠিক আছে? এই বিষয়গুলো যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, হুম। যেটার মধ্যে একটা মানে একটা দৈবিক ব্যাপার যুক্ত। হুম। তো এটা হচ্ছে কার্মিক ঋণানুবন্ধন। হুম। আর আমাদের যে জন্মকুণ্ডলী রয়েছে, সেখানে এই 6th হাউস মানে ৬ষ্ঠ ভাবটা হচ্ছে হুম। পুরাটাই হুম। আমাদের হচ্ছে কার্মিক রিলেশনের একটা পিন পয়েন্ট। ওখান থেকে আচ্ছা। দেখা যায়। যেমন ধরো কার্মিক রিলেশন যেরকম হয়, হুম। সেরকম আমাদের শরীরে 6th হাউস থেকে যে অসুখগুলো হয়, হুম। এগুলোও কিন্তু কার্মিক। আচ্ছা। দেখবে যে যার সুগার হওয়ার যোগ আছে, হুম। ডায়াবেটিস হওয়ার লক্ষণ আছে, সে আগে থেকেই মিষ্টি বেশি পছন্দ করে। আচ্ছা। সে বেশি মিষ্টি খায়। যার গ্যাস্ট্রিকের প্রবলেম হবে, যার আলসার ও পেপটিক আলসার হবে, ও দেখবা ফাস্ট ফুড দেখলেও থাকতে পারবে না। ফাস্ট ফুড দেখলেও বিকেলবেলা করে মোমো খেতে হবে, চাউমিন খেতে হবে, মোগলাই খেতে হবে। আর যার লিভার কিডনি ড্যামেজ হবে, রাত্রিবেলা বেশি করে মদ খাবে। তার কারণ কি? ও যদি ওই অ্যাকশনটা না নেয়, তাহলে তো রেজাল্টটা আসবে না। হুম। অটোমেটিক্যালি ওর মধ্যে একটা সহজাত প্রবৃত্তি হুম। বা ন্যাচারাল ইনস্টিংক্ট থাকবে, হুম। যে যার যেটা থেকে রোগ হবে কিনা, হুম। যে খাবারটা খেলে রোগটা হয়, সেই খাবারের প্রতি অটোমেটিক তার আকর্ষণটা বেশি থাকবে। হুম। এর পিছনে কোনো কারণই নেই। হুম। যার ডায়াবেটিস আছে, সে আলু খাওয়ার জন্য পাগল, সে মিষ্টি খাওয়ার জন্য পাগল। যার হার্ট ব্লক হয়ে যাচ্ছে, যাকে ডাক্তার বলেছে যে কোলেস্টেরল হাই হচ্ছে, রেড মিট খাবেন না, হুম। দেখবেন বিয়ে বাড়ি গিয়ে না ওই ১০ পিস ১২ পিস খাসির মাংস খেয়ে নিচ্ছে। যা হবে দেখা যাবে। হুম। আগে খেয়ে নিই। তারপর বাড়ি গিয়ে হঠাৎ করে শুনলো স্ট্রোক করে গেছে রাত্রিবেলা ঘুমের ঘোরে। তো সবকিছু কার্মিক। তবে বিষয়টাকে ভালোভাবে বুঝতে গেলে যদি আমরা এটাকে তদন্ত করি, তাহলে বিষয়টা কিন্তু এক জনমের হিসাবে মিলবে না। এর জন্য পাস্ট লাইফ রিগ্রেশন বলে একটা বিষয় আছে হুম। হরোস্কোপে। হুম। যে পূর্বজন্মে তুমি কে ছিলে, কোথায় ছিলে, হুম। তুমি কি কাজ করতে, কিভাবে মৃত্যু হয়েছে, কোন স্থান কাল পাত্র তুমি ঘুরে এসেছো। এই বিষয়গুলো অনেক অত্যন্ত জটিল এবং সূক্ষ্ম বিষয়। যারা পাস্ট লাইফ রিগ্রেশন জিনিসটাকে মাস্টারি করেছে, যে সকল অ্যাস্ট্রোলজাররা, হুম। তারাই একমাত্র এটার ব্যাখ্যা করতে পারবে। কিন্তু যদি বাহ্যিক দিক দিয়ে দেখি, যে আমাদের পরিবারে ধরো ৪ ভাই একসাথে থাকতো, পরে জমি জমা নিয়ে এক ভাই আরেক ভাইয়ের মাথায় বাড়ি দিল। কেউ স্বামী-স্ত্রী খুব ভালো সম্পর্ক, হঠাৎ করে বিচ্ছেদ হয়ে গেল। হুম। কারো সন্তান এত কষ্ট করে লালন পালন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানালো, সেই ছেলে শিক্ষিত হওয়ার পর বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে এলো। এগুলো কার্মিক রিলেশন। হুম।
এগুলো হরোস্কোপে ইঙ্গিত থাকে, তবে এটা খুবই সূক্ষ্ম, খুবই ডিপ নলেজের দরকার। কেননা সাধারণ প্রেডিকশনই দিতে লোকে ভুল করে। হুম, সেখানে পাস্ট লাইফ রিগ্রেশনের নামে বর্তমানে অনলাইনে বা কিছু জায়গায় আমি দেখছি সবাই পূর্বজন্মের কথা বলে দেবে বলছে। কিন্তু যে নিজের পূর্বজন্মই জানে না সে লোকেরটা হুম, কিভাবে বলবে? কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের হরোস্কোপে যে ষষ্ঠ ভাবটি রয়েছে, হুম, এই ষষ্ঠ ভাবের অধিপতি যে ঘরে থাকবে বসে বা ষষ্ঠ ভাবে যদি কোনো প্ল্যানেট বসে যায়, হুম, সেই প্ল্যানেটের মানে রিলেটেড বা হুম, সেই গ্রহ সম্পর্কিত হুম, বিষয়টাই কার্মিক হবে। সেটা কোনো মানুষের সঙ্গে সম্পর্ক হতে পারে, সেটা আমাদের কোনো রোগ ব্যাধি অসুখ ডিজিজ হতে পারে, বা আমাদের কোনো বদভ্যাস, হুম, বা আমাদের কোনো এমন একটা জানাশোনা ভুল যেটা আমরা জানতে অজান্তে প্রতিনিয়ত করি। কেননা ওই কর্মটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের যে মানে কর্মফলটা সেটা দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা যাই হোক পাবো। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে। হুম, সেটা আমাদের বডি ফিজিকের সঙ্গে হতে পারে। উল্টোপাল্টা খাবার খেলাম, অসুস্থ হয়ে গেলাম। হুম, হুম? জেনে শুনে কেউ বিষ পান করছে। তো এই বিষয়গুলোই কার্মিক। কেন বলো তো? হুম, যে তুমি সুখে থাকতে ভূতে কিলায়। হুম, মানে আমরা ভালো থাকতে পারি কিন্তু দেখবে যে লোকটা ডিভোর্সের যোগ আছে ও বিয়ের জন্য পাগল। হুম, এখনই বলবে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে? বিয়ে দিয়ে দাও, ৭ দিনও টিকলো না। তাহলে এই বিষয়গুলো কার্মিক রিলেশন এর উপরে পড়ে। হুম, তো মানুষের চাওয়া পাওয়ার আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। কিন্তু আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী শুধু নয়, ভাগবত গীতা অনুযায়ী মানুষের জন্ম জন্মান্তরে সম্পর্ক থাকে এবং ৮৪ লক্ষ যোনি। যোনি মানে এখানে বিভিন্ন জীবকুল। হুম, ধরো কুকুর, বিড়াল, ছাগল, বকরি যাই হোক হুম, সেটা ড্রেনের পোকা থেকে শুরু করে আমাদের হুম, যে জন্মের যে ডেভেলপমেন্ট, যে হুম, সফটওয়্যার আপগ্রেড, এই হতে তো আমরা মানব জনম পাই। মানুষটা লাস্টে হয়। তো এই মানব জীবনে প্রত্যেকেরই কর্মফল আছে হুম, এবং সেটা হরোস্কোপের মাধ্যমে খুব ভালো করে পর্যালোচনা করা সম্ভব। যদি হুম, কোনো হরোস্কোপের ষষ্ঠ ভাবটা একটু ভালো করে পর্যালোচনা করা যায়। আর কর্মফল সবাইকে পেতেই হবে। হুম। সেটা নিজের লোকজনের কাছ থেকেই কষ্ট দুঃখ পাবে যেটা, ওটাই হচ্ছে কার্মিক রিলেশন। এবার একটা প্রশ্ন করি। আপনি বারবার বলছেন যে ষষ্ঠ ঘর। ষষ্ঠ ঘরে কোন গ্রহ থাকলে কিরকম ফল হয় সেগুলো একটু ডিটেইলস এ জানবো। ১ম কথা যে আমাদের যে জন্মকুণ্ডলীটা রয়েছে যে ১২ টা ভাব রয়েছে, হুম, তার মধ্যে ৬, ৮, ১২ এই ৩ টে ভাবকেও অশুভ বলে গণ্য করা হয়েছে। ৬, ৮, ১২। হ্যাঁ, ৬, ৮, ১২ হুম, শুধু 6th হাউস নয়, 6th এর সঙ্গে 6th, 8, 12th হাউস হুম, ৩ টা ঘরই কিন্তু অশুভ। হুম, কিন্তু ষষ্ঠ ভাবটা মূলত আমাদের এমন একটা দিক জীবনের নির্দেশ করে হুম। যেটার রিকভারি সম্ভব না। আচ্ছা। ষষ্ঠ ভাবের কোনো প্রতিকার হয় না। হুম, অনেকে বলবে এই করে দেবো, ওই করে দেবো। যার ডায়াবেটিস হয়ে গেছে হুম, একবার, সে তো ওর সুগার কন্ট্রোলে রাখতে হবে। তার হুম, কি সুগার আর কোনোদিন সারবে? হুম, সারবে না। যে মনে করুন অষ্টম ভাবের হুম, আন্ডারে আছে, হুম, দেখবেন ওর লাইফে খুব আপ ডাউন হচ্ছে। হুম, এই রাজা, এই ফকির। হুম, কারো দ্বাদশ ভাব অ্যাক্টিভেট হয়ে গেছে। হুম, মানে কি ওর টাকা-পয়সা সব শেষ। ও দেখবা খুব ধর্মকর্ম করছে, হুম। বিভিন্ন জায়গায় যাচ্ছে, দান-টান করছে। কিন্তু লোকটা কিন্তু আগে ওরকম ছিল না। ওই দ্বাদশ ভাবের প্রভাবে ওরকম হয়ে গেছে। তো কার্মিক রিলেশন বলতে এখানে হরোস্কোপের মাধ্যমে যেটা বোঝা যায় যে 6th হাউসে যদি ধরো কারো যদি শুক্র থাকে, হুম, ষষ্ঠ ভাবে শুক্র আছে। শুক্র থাকলে। অবশ্যই এখানে দেখা প্রয়োজন যে হুম, কোন রাশি, কি হুম, লগ্ন, হুম, কোন নক্ষত্রে বসে আছে ডিগ্রিক্যালি। হুম, সেগুলো আমি বাদ দিয়ে যেটা বেসিক, যেটা প্রাইমারি, যেটা আমাদের হুম, যেটা কনসেপ্ট, হুম, তার শুক্র যদি কারো ষষ্ঠ ভাবে থাকে, হুম, ও একটু মিষ্টি জাতীয় খাবার বেশি খাবে। হুম, ও মানে শুক্র টাইপের একটু মানে সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেটিক রেস্টুরেন্টে বেশি যাবে। হুম, চিকেন-টিকেন বেশি খাবে, হুম, মিট বেশি খাবে, হুম, সুইট মিষ্টি জাতীয় দ্রব্য বেশি খাবে। হুম। অটোমেটিক্যালি দেখবে পরে জানতে পারবে যে ওই লোকটার ডায়াবেটিস ধরা পড়েছে। আচ্ছা। তো ওই সেই জিনিসটাই বেশি মানে হুম। নিবে, গ্রহণ করবে, যেটা যেটা ওর ওর জন্য স্বাস্থ্যের ভালো জন্য না। ভালো না। এবারে সিম্পল একটা হিসাব দিই। হুম, বৃহস্পতি ধরো ষষ্ঠে আছে। হুম, বৃহস্পতি ষষ্ঠে আছে এরকম প্রচুর লোককে আমি দেখেছি যে বৃহস্পতি ফ্যাটি লিভারের কারক। হুম, কম বেশি ড্রিংক করে। আর মহিলাকে দেখেছি সে ড্রিংক করে না। সে ফাস্ট ফুড এত খেয়েছে, হুম, ফ্যাটি লিভার হয়ে গেছে মাত্র ২১ থেকে ২২ বছর বয়সে। বৃহস্পতি আমাদের লিভারের কারক, হুম, গ্যাস্ট্রিক এগুলো নির্দেশ করে। তো 6th হাউসে বৃহস্পতি যদি থাকে, হুম, তাহলে বৃহস্পতি সম্পর্কিত রোগ হবে ওর। হুম, সেটা হলো লিভার হুম, রিলেটেড জন্ডিস, হুম,
গ্যাস্ট্রিক, হুম, আলসার এই সকল বিষয়। আবার যদি কারো স্যাটার্ন থাকে, শনি হুম, যদি থাকে হুম, ষষ্ঠভাবে, হুম, তুমি দেখতে হবে সেই ব্যক্তির কনস্টিপেশন আছে। প্রচণ্ড মানে ওর হুম, মানে ক্লিয়ার হয় না। হুম, ঠিক আছে? কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্য, হুম, এমনকি নার্ভের সমস্যাও থাকতে পারে। হুম, আবার যদি চন্দ্র যদি ষষ্ঠে থাকে, হুম, দেখবে চন্দ্র যেটা নেচার, দেখবে যে খুব সহজে সর্দি কাশি ঠান্ডা লেগে যায়। হুম, অন্য লোক এসিতে ঘন্টার পর ঘন্টা আছে, ওই ব্যক্তিকে ৫ মিনিটে এসি রাখবে, হাঁচি কাশি শুরু হয়ে যাবে, হুম, অ্যালার্জি হয়ে যাবে। তারপরে ধরো এমনকি জল দুর্ঘটনার যোগও থাকে। তো আচ্ছা, এরকম বিভিন্ন মানে গ্রহের যে কারকত্ব হুম, ষষ্ঠভাবে যখন বসবে তখন সেটা অসুখে পরিণত হয়, রোগে আচ্ছা, পরিণত হয়। কেননা ষষ্ঠ ভাবটা হচ্ছে শুধু ঋণ ধার শত্রুর না, ওটা হুম, রোগ ভাব বলা হয়। হুম, ঠিক আছে? আড়ি ভাব। তো এই রোগ ভাবে যে গ্রহ বসবে সেটা একটা রোগ দেবে। হুম, সেই সাথে অষ্টম ভাবের যদি কানেকশন হয়ে যায়, হুম, ষষ্ঠের সঙ্গে যদি অষ্টমের কালেকশন হয়ে যায়, হুম, ষষ্ঠ ভাবের রোগটা হচ্ছে কি বলতো? যেটা রিকভারি সম্ভব, যেটা আরোগ্য লাভ হবে শীঘ্র। হুম, কিন্তু অষ্টম ভাব যদি কানেক্টেড হয়ে যায়, হুম, তাহলে সেটা লং টার্ম। যেমন ধরো কোনো আ ক্যান্সার হয়ে গেল। আচ্ছা, কারো দেখা গেল একটা কিডনি ফেইলিউর হয়ে গেল। ওটা হুম, কি সারবে? সারবে না। ওটা হুম, নিয়েই বেঁচে থাকতে হবে ডায়ালিসিস হুম, করে, করে। তো ওটা 8 হাউস এর সঙ্গে যদি 6 এর যদি হুম, কানেকশন হয়ে যায়, হুম, তাহলে সেটা মানে দুরারোগ্য ব্যাধি হবে। হুম, আর যদি তার সঙ্গে দ্বাদশ ভাব যদি যুক্ত হয়ে যায়, তাহলেও মাসের পর মাস ও হসপিটালে ভর্তি থাকবে, বেড রিডেন, শুয়ে যাবে। কারণ দ্বাদশ ভাবটা শয্যাসুখ। কিন্তু হুম, শয্যাসুখ মানে ওই শয্যাসুখ নয়। এটা হুম, হচ্ছে কি বলতো? আইসোলেশন, একাকিত্ব থাকা। হুম, ধরো হুম, হসপিটালে একটা ওয়ার্ডে একটা নার্সিং হোম যত দামি হোক না হুম, কেন, রুগীটা তো একটা টাইমে একাই থাকতে হবে। হুম, বাড়ির লোকজন তো ওকে ঘিরে থাকতে পারবে না। হুম, ডক্টর যখন বলবে যে এই টাইমে দেখা করতে আসবে, ওই হুম, টাইমে, নাহলে না। তো দ্বাদশ ভাব যদি ঢুকে যায়, সেটা একদম ওকে মানে শুইয়ে ফেলে দিবে একদম। হুম, মানে ওই রোগ সারা ওর কঠিন আছে, হুম, এমনকি অপারেশন সার্জারিও করতে হতে পারে। হুম, তো এখানে ষষ্ঠ ভাবটা যেরকম সম্পর্কের ক্ষেত্রে কার্মিক রিলেশন, হুম, যদি পঞ্চম পতি যদি ষষ্ঠে থাকে হুম, বা তার উপরে যদি রাহু-টাহুর দৃষ্টি থাকে, হুম, তাহলে দেখা যাবে যে ওর মাল্টিপল ব্রেকআপ হচ্ছে। সম্পর্কই টেকে না। যতই লোককে বিশ্বাস করবে, লোক হুম, চিটিং করে যাবে। হুম, কেউ দেখা গেল কোনো সপ্তম পতি দেখা গেল আছে ষষ্ঠভাবে বা হুম, দ্বাদশভাবে। দেখবে যে ওখানে যতই যাই হোক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। হুম, বিয়ের আগে সবকিছু ঠিক ছিল, বিয়ের পরে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না। হুম, দুজনের চয়েস আলাদা, হুম, বিহেভিয়ার আলাদা। কিন্তু দেখবা বিয়ের আগে বোঝা যায়নি। হুম, তো এইখান থেকে মানুষের যে কর্মফলটা, এটা টোটালি এখানে ফিল্টার আউট হয়। আর ষষ্ঠ ভাব যেখানে বসে থাকবে ভাবের অধিপতি, বা ষষ্ঠ ভাবের যে প্রবলেমগুলো থাকে, হুম, এগুলো আমরা পূর্বজন্ম থেকে সহজাত উপবৃত্তি নিয়ে আসি। এগুলো সচরাচর এগুলোর কোনো রেমেডি নেই বললেই চলে। কোনো রেমেডি নেই। ভোগ করতে হবে, এবার রোগ হলে ডাক্তার দেখাবে। কিন্তু ডাক্তার অল্পের হয়তো তোমাকে হুম, মেডিসিন দিয়ে কিছুদিনের জন্য ঠিক রাখবে, হুম, আবার রিপিট হবে। অল্পের উপর থেকে যাতে যায় এরকম অল্পের কিছু? উপর দিয়ে যাবে কিন্তু একবারে সারবে না, সেটা আচ্ছা, রিপিট হতে পারে। হুম, দেখা গেল এখন কারো কোনো জ্বর-জারি সর্দি চলছে, হুম, ডাক্তার হুম, দেখালো ঠিক হয়ে গেল। হুম, আবার দেখবে ৭ দিন পর আবার সমস্যা। তো ঘন, ঘন যেতে হবে, আসতে হবে। হুম, এটাকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু পুরাপুরি নিরাময় সম্ভব না, এটাই বলতে চাই। এটাই ষষ্ঠভাবে বিভিন্ন গ্রহের যে অবস্থান, তার উপর ভিত্তি করে কার্মিক রিলেশন, প্লাস সেই সাথে আমাদের শরীরে যে রোগ, ব্যাধি, অসুখ, এগুলোও কার্মিক। হুম, হ্যাঁ? কি অসুখে কার হবে, কে কোন রোগে মরবে, হুম, কোন স্থানে মরবে, কি ভাবে মরবে, এগুলোও সব ছকের মধ্যে নিহিত আছে। ব্লু বুক, ওটা একটা হুম, ব্লু বুক। ওখানে সবকিছু ডিটেইল দেওয়া আছে। এবার জরুরি যেটা সেটা হচ্ছে নিজের মানে সিক্স সেন্স বা নিজের যে দৃষ্টিভঙ্গি, হুম, এটা সব জ্যোতিষী তো আর এটা সঠিকভাবে গণনা করতে পারবে না। তার হুম, জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতা, গবেষণা এবং রিসার্চের প্রয়োজন। হুম, তো কার্মিক রিলেশন মানে আমি সেটাই বুঝি, যেটার কোনো রেমেডি নেই, বা সেটা এতটাই ফ্রিকোয়েন্ট আপ ডাউন হয় হুম, যে কারো কন্ট্রোলে নেই এক কথায়। এটা ভগবান ওই ঘরেই পাঠিয়েছে। যেটা হুম, ভগবান যেটা ম্যানুফ্যাকচারিং হুম, ডিফেক্ট করে পাঠিয়েছে, হুম, সেটা কিভাবে ঠিক হবে? তাহলে জন্মগতভাবে কেউ যদি হ্যান্ডিক্যাপ জন্মায়, হুম, কারো যদি একটা হাত ছোট থাকে, বা কারো যদি মনে করো একটা চোখ টেরা থাকে, হুম, তো ওটা কি পারবে? ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, অ্যাপোলো যেখানেই নিয়ে যাক। সারবে কি? সারবে না। আমার দেখা অনেক ছেলেমেয়ে আছে যারা জন্ম থেকে হুম, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী বা হাট ফুটো। ওদের বাবা-মা প্রচুর মানত করেছে। হুম, এমন কোনো দেব-দেবতা নাই যে যায়নি। সব জায়গায় ঘোরা হয়ে গেছে। তারপরেও হ্যান্ডিক্যাপ, হ্যান্ডিক্যাপই আছে। কথা বলতে পারে না। কারো স্পেশাল চাইল্ড হয়ে গেছে। হুম, তো এগুলো তো ওই 5th লর্ডের সঙ্গে 6th হাউসের সম্পর্ক আছে।
সেই জন্য ওরকম মানে নিখুঁত পায়নি, খুঁতযুক্ত পেয়েছে, ডিসপুট। তো এগুলো সব আগে থেকেই ফিক্স। এখানে কোনো মানুষের কোনো হাত নেই। যা কিছু আছে সব উপরওয়ালার। আর উপরওয়ালা গ্রহকে পরিচালনা করে। আমরা হুম, অনেকে ভাবি যে সরাসরি গ্রহ পূজা করব, তো হুম, বেঁচে যাব। হুম, ওরকম হয় না। গ্রহরা হচ্ছে সার্ভেন্ট। হুম, গ্রহরা সে উপরে যে আছে, হুম, সবার উপরে ভগবান রয়েছে, হুম, তার আন্ডারেই তো ওরা সার্ভিস করে, কাজ করে। ওরা হচ্ছে এমপ্লয়ার। অনেকে আছে গ্রহ পূজা করে, অমুক হুম, পূজা, শনি পূজা করে দিলাম, অমুক পূজা করে দিলাম, ঠিক হয়ে যাবে। জীবনেও সম্ভব না। কেননা এখানে বিষয়টা না আগে থেকেই ফিক্স। এখন যদি তুমি মনে করো তোমার মধ্যে যদি বৃহস্পতি ছকে ভালো থাকে, হুম, তুমি যদি আধ্যাত্মিক হও, ধার্মিক হও, তোমার লাইফে যদি ডিসিপ্লিন থাকে, হুম। যদি শনি ভালো থাকে, তাহলে দীর্ঘ সাধনার মাধ্যমে, দীর্ঘ ডেডিকেশনের মাধ্যমে কিছুটা মানে ৯ কে ৬ করা যেতে পারে। আচ্ছা। কিন্তু ওটাকে শূন্য করা সম্ভব না। ইম্পসিবল। তাহলে ও নিজেই ভগবান হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে এখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। তো এটাই হলো কার্মিক জিনিস। আর কার্মিক জিনিস না থাকলে, কার্মিক ঋণানুবন্ধন না থাকলে তো মানুষ জন্মই হয়ে হতো না। জন্মই হবে না। তাহলে তো তুমি মোক্ষ পেয়ে গেলে। হুম, যে তুমি আকাশের তারা হয়ে গেলে, যেরকম বড়, বড় মহাপুরুষরা যেরকম হুম, মোক্ষ লাভ করে হুম, যায়। তো আমরা তো সাধারণ মানব। আমরা সবসময় জানতে অজান্তে বিভিন্ন ছোট বড় পাপ করে চলেছি। হুম, তো আমাদের কার্মিক জিনিসটা সঞ্চয় হচ্ছে। হুম, এবার এই জন্মে যদি ক্লিয়ার না হয়, হুম। পরের জন্মে গিয়েও এটার ইন্টারেকশন বা রিঅ্যাকশন হতে পারে। এটা আচ্ছা। কনফার্ম, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কি জন্ম ছক দেখে বোঝা যায় কার কি উদ্দেশ্যে ১০০ বার জন্ম হয়েছে? অবশ্যই। জন্ম দেখতে হবে, তার মধ্যে ছকে ব্যাপার আছে। হুম, সেগুলো তো এখনকার জ্যোতিষীরা বেশিরভাগই বলে না। হুম, কেননা কার লাইফস্টাইল কেমন হবে সবাই লগ্ন আর রাশি নিয়ে পড়ে আছে। হুম। আমাদের এখানে আত্মকারক বলে একটা কনসেপ্ট আছে। আত্মকারক। হ্যাঁ, আত্মকারক গ্রহ। হুম, সেটা কি? না, কোনো একটা ছকে হুম, যে গ্রহটা হাইয়েস্ট ডিগ্রিতে থাকবে। হুম, মানে একটা রাশি থাকে ৩০ ডিগ্রি। হুম, এবার ধরো তোমার বিভিন্ন গ্রহগুলোর মধ্যে হুম। ধরো শনি মনে করো ২৯ ডিগ্রিতে আছে। আচ্ছা। মানে ০ থেকে ৩০ ডিগ্রি। হুম, হুম, তো সেখানে ২৯ ডিগ্রিতে আছে। হুম, মানে হাইয়েস্ট ডিগ্রি। হুম, অন্যান্য গ্রহগুলো ১০ ডিগ্রি, ১৫ ডিগ্রি, ০ ডিগ্রি, ১ ডিগ্রি, ৭ ডিগ্রিতে আছে। হুম, তো শনি যেহেতু হাইয়েস্ট ডিগ্রিতে আছে ২৯ ডিগ্রি, হুম, তো শনি হয়ে গেল তোমার আত্মকারক গ্রহ। হুম, আত্মকারক, অমাত্যকারক এরকম হুম, অনেক রকমের আছে। দরকারক হুম, বিবাহের জন্য। হুম, কিন্তু আত্মকারক গ্রহটা দেখলে বোঝা যাবে যে ওর জীবনে মানে কতটা স্ট্রাগল হবে সেই গ্রহের নেচার। হুম, বিশেষ করে যদি শনি যদি কারো আত্মকারক হয়, হুম, শনি কর্মফলদাতা, হুম। ওর জীবনটা কার্মিক অ্যাকশনেই ভর্তি থাকবে। যেমন কর্ম করবে সেরকম ফল যেমন পাবে। কর্ম করবে সেমন তো ফল পাবেই। হুম, এমনকি অনেকে দেখবে বলে যে, "আমি তো এই জন্মে কারো কোনো ক্ষতি করিনি, কারো ৳১ মারিনি। হুম, তারপরেও আমার সঙ্গে খারাপ হচ্ছে কেন? আমি কিছু পাচ্ছি না। যা চাচ্ছি তার উল্টা হচ্ছে।" হুম। সেটা পূর্বজন্মের কারণে। কেননা ওটা তো ওর মনে নেই না। আচ্ছা, মহামায়া সব কর্ম কি পূর্বজন্মের? এই জন্মের কর্মের কোনো ফল হয় না? অবশ্যই আছে। দেখো ১ম এ জানতে হবে কর্মফল বিচার করতে গেলে জানতে হবে যে কর্ম কত রকমের হয়। হুম, কর্ম ৩ রকমের হয়। একটা হচ্ছে প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম। প্রারব্ধ কর্ম হচ্ছে তুমি অটোমেটিক আগে করে এসেছো আগের জন্মে। হুম, সেটা ডিলিট করা সম্ভব না। প্রারব্ধ কর্ম ডিলিট করা সম্ভব নয়। হুম, আর প্রারব্ধ কর্ম সম্বন্ধে তুমি জানোও না, মনেও নেই। হুম, কেন? যেই তোমার পুনর্জন্ম হয়েছে তুমি ওটা ভুলে গেছো। হুম, এবার তুমি বর্তমান জীবনে যেগুলো করছো এটা হচ্ছে সঞ্চিত কর্ম। হুম। মানে এটা সেভিংস এ জমা থাকছে। আচ্ছা। এবার সেভিংস এ ধরো এফডি করতে গেলে বা আরডি করতে গেলে সাথে, হুম, সাথে ম্যাচুরিটি দেয় কি দেয় না? না। ২০ বছর ৩০ বছর এলআইসি করতে থাকো, হুম, এফডি করতে থাকো, এসআইপি চালাতে থাকো। হুম, ম্যাচুরিটি হতে, হতে মনে করো মানুষ বুড়ো হয়ে যাবে। কিন্তু বলছে না একসাথে এত টাকা পাবা। হুম, অনেক কিছু। তো হুম, মানুষ কিন্তু দিচ্ছে। তো সঞ্চিত কর্মটার যে ফলাফলটা, সেটা আমরা এই জন্মে কিছুটা পাই। হুম, ধরো কোনো দান-ধ্যান করলাম, হুম, ধরো গরিব দুঃখীকে খাওয়ালাম, একটা ভালো কাজ করলাম, কেউ অসহায়, কেউ মুমূর্ষু দুস্থ ব্যক্তির সেবা করলাম, হুম, তাকে কিছু খাদ্য বস্ত্র দান করলাম। হুম। হুম? এটা হচ্ছে সঞ্চিত কর্ম। সেটা কিন্তু প্রারব্ধকে কাটতে পারবে না। এটার কারণে তোমার আগামী জন্মটা ভালো হবে। আচ্ছা। হয়তো তুমি আরো রিচ ফ্যামিলিতে জন্ম নেবে। হুম, হয়তো সেখানে কোনো এখন যা অভাব আছে সেটুকুও থাকবে না। হতে পারে তুমি কোনো এমন কোনো শিল্পপতি, এমন কোনো মানে আরবপতির ঘরে জন্ম নিলে, যে তুমি জন্ম থেকেই তুমি ওখানে রোলস রয়েস পাচ্ছ গাড়ি। হুম, সোনার চামচ নিয়ে জন্ম নিয়েছো। হুম। কিন্তু সঞ্চিত কর্ম ভালো থাকলে সেটা আগামীতে হবে। আর আগামী কর্মটা কি? আগামী কর্ম হচ্ছে যে আগামী দিনে সিচুয়েশন অনুযায়ী আমি কি কাজ করব।
দেখা গেল আমার সামনে আমি দেখলাম যে তোমার পকেট থেকে এখানে 500 টাকার নোট পড়লো। হুম, এবার আমার মনে ২ টা কাজ চলবে। ২ টা চিন্তা চলবে যে এই টাকাটা আমি নিবো না ওকে দিব। হুম, এবার আমার মনে হলো, হেই ওকে দিয়ে কি হবে? ওর তো পকেট থেকে পড়েই গেছে। আর আমি দেখলাম এই টাকাটা আমার। আমি ওই টাকাটা উঠিয়ে নিলাম। হুম, আগামী কর্ম। তাহলে কি হবে? ৫০০ টাকা তো আমি পেয়ে গেলাম। হুম, তুমি তো খুঁজে পেলা না। হুম, তুমি এটাও জানো না যে আমার কাছে আছে। হুম, কিন্তু তুমি চলে যাওয়ার পর আমার দেখা গেল বাইকে একটা পার্টস খারাপ হয়ে গেল হুম, বা আমার গাড়ির ইঞ্জিনটা খারাপ হয়ে গেল বা যেতে, যেতে দেখা গেল আমার হাতের ঘড়িটা খারাপ হয়ে গেল বা হারিয়ে গেল। আমাকে তো ৳৫,০০০ ফাইন হয়ে যাবে। হুম, ঠিক আছে? এইভাবে আমাদের কর্মের ব্যালেন্সটা হয়। তার মধ্যে যেটা সবচেয়ে সূক্ষ্ম সেটা হচ্ছে প্রারব্ধ কর্ম। হুম, প্রারব্ধ কর্ম ভগবান কৃষ্ণ মানে হুম, নিজেও ভোগ করে গেছে। হ্যাঁ, সে নিজে ভগবান হয়ে যদি কারাগারে জন্ম নিতে পারে, হুম, তাকে অনেক কষ্ট করে ঝড় বৃষ্টির মধ্যে জন্মাষ্টমীর সেই তিথির ব্যাপারে তো জানোই। হুম, সে নিজে জেলে কারাগারে জন্ম নিয়ে হুম, সে এক ঘোষের এক রাজার বাড়িতে গিয়ে বড় হলো। হুম, তো সে তো চাইলে ওখানেই জন্মটা নিতে পারত। হুম, কেননা প্রারব্ধ আছে। রামচন্দ্র নিয়েই সে সঙ্গে, সঙ্গে ১৪ বছরের বনবাস। হুম, তো ভগবান সে রাজার ঘরে জন্মেছে হুম, দশরথের ঘরে। ও তো ভাগীদার। সেখানে আবার কি পলিটিক্স হয়ে গেল যে ওকে ১৪ বছর হুম, বনবাস খেতে আসলো। তো স্বয়ং ভগবান যেখানে প্রারব্ধ ভোগ করেছে সে নিজে দেখিয়েছে মানব জগৎকে যে হুম, দেখো কর্মফল থেকে কেউ বের হতে পারে না। কেউ মুক্তি না। আমাকেও কষ্ট করতে হচ্ছে। তো সেখানে আমরা যদি এই ক্ষুদ্র ব্যক্তি হয়ে ভাবি যে ২-৪ টা পাথর-মাথর পড়ে হুম, সব চেঞ্জ করে দেব। এর চেয়ে বোকামি আর হাস্যকর কি আছে? হুম, কিছু জিনিস তো ভোগ করতেই হবে। সেটা হজম করতে পারলে খুব ভালো। আর হজম না করতে পারলে গেল। এটাই নিয়ম। হুম, এখানে প্রারব্ধ থেকে কেউ মুক্ত না। তবে সঞ্চিত কর্ম আর আগামী কর্ম যদি ভালো হয়, হুম, তাহলে হয়তো শেষ সময়ে বা মৃত্যুর আগে একটু হুম, হলেও ভালো ফল পাবে। হুম, বা এই জন্মে যেটা পাওনি, সেটা পরের জন্মে রিকভারি করে দিবে বা মেকআপ দিবে। আচ্ছা, এইটুকুই আশা করা যায়। এর বাইরে তো কিছু নেই আমার জানা। হুম, কেননা ভাগবত গীতার উপরে আর কি আছে? ওখানে তো বলে আছে যে, "জীব কর্ম করে যাও, ফলের আশা করো না।" কিন্তু ফল তো ভগবান দিচ্ছে। হুম, কিন্তু আমি যদি ভাবি যে লটারি কাটলে ৳৩০ দিয়ে লটারি কাটলাম, অমুকে ১,০০,০০,০০০ পেয়েছে তাহলে আমিও পাবো। হুম, তা তো না। তাহলে ওই পেল আমি কেন পেলাম না? যে লটারি পেয়েছে, হুম, দেখা গেল আগের জন্মে তার কয়েক কোটি টাকা লস হয়েছে। সে হুম, লোকে তার টাকা মেরে খেয়েছে। হুম, সে উঠাতে পারেনি। হুম, মরে গেছে। ওটা আত্মার ওর মনে ছিল যে, "ইস! আমার এত টাকা ধ্বংস হলো ভগবান উঠাতে পারলাম না।" হুম, এ জন্মে এসে ডিয়ার লটারিতে ৳৩০ র লটারিতে ১,০০,০০,০০০ পেয়ে গেল। আর আমি সারাদিন কাটতেই আছি, কাটতেই আছি। গোটা টেবিল-মেবিল শেষ করে দিলাম। হুম, ৳১২০ টাকাও লাগে না। তার মানে কি আমি কিছু দিয়ে আসিনি আগে। আর নিজে খেয়েছি, নিজে পড়েছি, হুম, ফ্যামিলির জন্য রেখেছি। হুম, সেক্ষেত্রে প্রারব্ধ কর্মে কিন্তু তোমার প্রাপ্তিযোগ নাই। হুম, তো ছকটা ওইভাবেই তৈরি হবে। যেখানে আচ্ছা, ফাটকার যোগ নাই। আর যার প্রাপ্তিযোগ আছে, হুম, তার দেখবে যে ওরকমই যোগ আছে। হুম, যে আমি চাকরি করে ১০ বছরে যেটা করব, ও একটা লটারি কেটে সেটা করে নেবে। হুম, তো এখানেই তো প্রারব্ধ কর্মের ফল না? যে টাকা পাচ্ছে সে আগের জন্মে খরচা করে এসেছে। হুম। আর যে পাচ্ছে না, সে কাউকে কিছু দেয়নি। নিজে খেয়েছে, নিজে পড়েছে, অভাবে ভুগছে। এটাই সিম্পল সমীকরণ। আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে কি চেঞ্জ হয় কর্মের ফল? অবশ্যই আধ্যাত্মিক ব্যক্তিদের ক্ষেত্রে যাদের উপর ইষ্টের আশীর্বাদ হ্যাঁ, রয়েছে? সবার ক্ষেত্রে নয়। যারা ভগবানের আশ্রয়ে রয়েছে, হুম, বর্তমানে কলিযুগে বেশিরভাগই বলতে গেলে কৃত্রিম। কৃত্রিম মানে ধরুন কেউ লাল কাপড় পরে নিল, বড় টিকা হুম, দিয়ে দিল। হুম, কেউ মাথায় জট রেখে দিয়েছে। তুমি হুম, ভাবলা যে এ তো বিশাল জ্ঞানী মনে হচ্ছে। হুম, হুম, ওরকম কিছু না। হুম, যে জীবনে সবচেয়ে বেশি কষ্টকে সহ্য করেছে উইথআউট এনি কমপ্লেইন, নো অবজেকশন। হুম, জীবনে ঝড়, বৃষ্টি, বাধাবিঘ্ন যা এসেছে কর্মফল হিসেবে মেনে নিয়েছে। তার জন্য একটুখানি হয়তো মানে হুম, কনসেশন বা ফ্যাসিলিটি আছে। যে হুম, ভগবান দেখছে যে না অনেক পরীক্ষা নিলাম, হুম, তাও তো এ তো কোনো মতেই হাল ছাড়ে না। এ আবার মন্দিরে আসে, আবার পূজা দিচ্ছে, আবার ফুল দিচ্ছে। হুম, এত বড় ক্ষতি হয়ে গেল তারপরেও। হুম, আবার অনেকে যায় মানত করতে। হুম, আমার একটা পুত্র সন্তান চাই, হুম, জোড়া পাঠা বলি দিব। হুম, এবার দেখা গেল পুত্র সন্তান হলো না, হুম, মেয়ে হলো। হুম, হেইর ওখানে কে যায়? হুম, ওগুলা সব ভুয়া। চাইলাম ছেলে আর দিল মেয়ে। হুম, এগুলো ভাবে চলে না। যারা প্রকৃত সাধক তারা ভগবান তাকে যে পজিশনে রাখুক, হুম, তাকে ওটাকেই ধন্যবাদ জানাতে হবে। যে আমি যেটুকু আছি এই মুহূর্তে, হুম, যা পেয়েছি অনেক প্রভু। আর বাকিটা তোমার ইচ্ছা।
তাতে এখন যদি ও যদি রাস্তায় পড়ে মরে যায় সেটাও ঠিক। আবার দেখা গেল হঠাৎ করে রাজা হয়ে গেল, বা কোনো টপ কোম্পানির কোনো এমডিসিও হয়ে গেল, বা রাতারাতি ভাইরাল হয়ে কয়েক কোটি টাকা হয়ে গেল, সেটাও অসম্ভব না। কিন্তু বর্তমানে কলিযুগের চিন্তাভাবনা মানুষের আলাদা। এরা আগে চায়, চারিদিকে মানত, আগে মানত, মানে ওরা আগে চাবে তারপরে দিবে। এইভাবে তো আর ভক্ত হওয়া যায় না। যারা প্রকৃত সাধনা করে, যারা ভগবানের আশ্রয় থাকে, মানে ভগবানকে পূজা করলে ভগবানের প্রিয় হওয়া যায় না। ধরো যে কথাটা বলেছে এইভাবে চলবে, এটা করবে এটা করবে না, এটা খাবে এটা খাবে না, এই যে বিধিনিষেধগুলো, ডিসিপ্লিন এক কথায় লাইফে, এই ডিসিপ্লিন যদি মেনটেন করতে পারে, সে শনি গ্রহ ওর কাছে ঠান্ডা। কেননা সাড়ে সাথীতে গৃহী লোকজনের সমস্যা হলেও সন্ন্যাসীদের কোনো প্রবলেম হয় না। কেননা সন্ন্যাসীরা তো ওই একটা কাপড় পরে একটা লাঠি বা ত্রিশূল হাতে নিয়ে কুম্ভ মেলায় ঘুরে বেড়াচ্ছে, নাগা সাধু ধরো, একটা নেংটি বেঁধে ঘুরে বেড়াচ্ছে, ওর হারানোর কি আছে? পকেটে টাকা পয়সাও নয়, বাড়ি ঘরও নাই, একজন সন্ন্যাসী যেখানে যায় সেখানেই শুয়ে পড়ে। তার জীবনে কি সাড়ে সাথীর প্রভাব আছে? নেই। সাড়ে সাথী চলাকালীন যে সমস্যাগুলো আসে, সত্যি কথা বলতে একটা সিস্টেমের মধ্যে চলে এটা, যে আশায় মরে চাষা কথায় আছে। যে যত বেশি এক্সপেকটেশন রাখবে, যে যত বেশি আশা রাখবে, সেটা সাড়ে সাথে চলাকালীন কোনো ব্যবসা বাণিজ্য, কোনো রিলেশনশিপ, প্রেম ভালোবাসা, যে কোনো মানে ইনপুট যেটা দেবে, আউটপুট সবসময় তার মানে 1/4, মানে 4 ভাগের 1 ভাগ, অনেকে সেটাও পায় না, 0। এবারে মজার বিষয় হচ্ছে যে সাড়ে সাথীতে তাদেরই প্রবলেম হয় যাদের অনেক কিছু রয়েছে জীবনে, ধন সম্পত্তি, টাকা পয়সা, বড় বড় বিজনেস, গাড়ি বাড়ি, হ্যাঁ, এগুলোই আমি দেখি যে বিষয়বস্তু সংক্রান্ত বিষয়গুলি উড়ে যায়, সেগুলো কমে যায়, বা কেউ কেউ আছে দেউলিয়া হয়ে যায়, ডিফল্টার হয়ে যায়, কেউ বাড়িঘর বেচে টেচে দিয়ে কোথাও ভাড়া বাড়িতে থাকে, আরও অনেক রকমের দেখেছি। কিন্তু যারা সন্ন্যাস, যারা সন্ন্যাসী বা সন্ন্যাসিনী নিয়েছে, যে বৈরাগ্যের মধ্যে আছে, কোনো চাওয়া নেই পাওয়া নেই, মানে যেমন আছি ঠিক আছি, তাদের উপরে সাড়ে সাথে কোনো প্রভাব হয় না। আর আমি নিজের চোখে দেখা যে যারা সাধু সন্ন্যাসী, যারা মনে করো এক কাপড়ে বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে গেছে, ঘর সংসার নেই, কোনো স্ত্রী সন্তানের কোনো মোহমায়া নেই, টান নেই, তাদেরকে শনি কিছু করতে পারে না। কেননা ও নিজেই শনি হয়ে গেছে, ওর মধ্যে বৈরাগ্য চলে এসেছে, তার মধ্যে ত্যাগ চলে এসেছে, যে শুধুমাত্র মানে ভগবানের আশ্রয়ে রয়েছে, সেই সকল ব্যক্তির উপরে সাড়ে সাথে কোনো প্রভাব পড়ে না। সে কোনো স্টোন পড়ুক আর না পড়ুক, কেননা নিজের মধ্যে ডিসিপ্লিন আর স্যাক্রিফাইস, ডেডিকেশন যদি থাকে, তো শনি ওকে মাফ করে দেয়। কিন্তু আজকালকার দিনে সবার মধ্যেই কিছু না কিছু চাওয়া পাওয়া, একটা এক্সপেকটেশন ছাড়া আমরা তো কোথাও যাই না। তো সেই জন্যই হতাশা আসে। কিন্তু প্রকৃত যে বৈরাগ্য লাভ করেছে, যার মধ্যে বৃহস্পতি ভালো আছে, বা শনি যদি হরস্কোপে যদি তুঙ্গে থাকে, স্বক্ষেত্রে থাকে, মিত্র রাশিতে থাকে, বা দেখা গেল D1 চার্টে খারাপ আছে কিন্তু D9 চার্ট বা নবাংশ চক্রে ভালো জায়গায় আছে, সেক্ষেত্রে সাড়ে সাথী বিশেষ ক্ষতিকারক নয়, একদমই ভয় পাবেন না। সাড়ে সাথী চলাকালীনও প্রধানমন্ত্রী হয়েছে, সাড়ে সাথী চলাকালীনও বহু লোকের আমি সরকারি চাকরি পেতে দেখেছি, এমনকি সাড়ে সাথীতে নতুন গাড়ি বাড়িও হয়েছে। কিন্তু সেক্ষেত্রে একাগ্রতা, তার মধ্যে যে ত্যাগ, এবং নিজেকে মানে কঠোর পরিশ্রমী, হার্ড ওয়ার্কিং এবং সংযমী করাটা মেন। যদি কেউ উচ্ছৃঙ্খল জীবনযাপন করে, বিশৃঙ্খলভাবে চলে, তাকে তো শনি নামিয়েই ছাড়বে, কেউ বাঁচাতে পারবে না। এটাই হলো শনি। শনি আসে মানুষকে ডিসিপ্লিন শিখিয়ে দিয়ে চলে যায়। এটাই সাড়ে সাথী। সাড়ে সাথী কোনো খারাপ কিছু না। সাড়ে সাথী না আসলে কারো মধ্যে ম্যাচুরিটিই আসবে না। একটা ছোট বাচ্চা যাকে বাবা মা স্কুলে রেখে দিয়ে আসে, সাড়ে সাথে আসলে ওই ছেলেটা একাই স্কুলে যাওয়া শিখবে। জানবে যে আমার বাবা মা আমাকে দিয়ে যায়, হ্যাঁ, এটা কেমন একটা বাচ্চা বাচ্চা ভাব, ও একা একাই যাবে। ও বাস হয়তো ভুল মিস করবে, ও হয়তো স্কুলে লেটে পৌঁছাবে, কিন্তু নিজে যাওয়া আসা না করলে ও শিখবে কি করে? একজন ম্যাচিওর পার্সন কিভাবে হয়? এটা সাড়ে সাথী 7.5 বছরে বুঝিয়ে দেয়। এতে কোনো নেগেটিভ কিছু নেই। নেগেটিভ নিলে অনেক নেগেটিভ, না নিলে কিছুই না। পডকাস্টের এই পার্ট এখানেই শেষ হচ্ছে। তবে আগামী দিনে তোমরা কেমন পডকাস্ট দেখতে চাও এবং কোন টপিকের উপর, সেটা নিচে কমেন্টে প্রীতিকে জানাতে একটুও ভুলবে না। গেস্টের সাথে যোগাযোগ করতে বা প্রীতির সাথে যোগাযোগ করতে নিচের এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতেই পারো।